সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউ ইয়র্কের চ্যানেল আই স্টুডিও থেকে। প্রবাসে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠান থেকে। একটু পরেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার প্রাক্কালে আজকে আমাদের এই আয়োজন। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী। তিনি একাধারে একজন অর্থনীতিবিদ এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। আমরা তাকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ। বিগত প্রায় ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে সুষ্ঠু ভোটের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই ভোট গ্রহণ অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন? কিছুক্ষণের ভিতরে ভোট শুরু হবে, যেটা আপনি বলছেন। আমরা প্রবাস থেকে খুবই আনন্দিত। আপনি জানেন যে প্রবাসে এই ফর দি ফার্স্ট টাইম আমাদের ভোটার, হাজার হাজার ভোটার তারা ভোট দিতে পেরেছে বা অংশগ্রহণ নিতে পেরেছে। এজন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমরা তাকেও ধন্যবাদ জানাই, যাতে প্রবাসের মানুষ, আপনি জানেন যে আমরা তো রেমিটেন্স দিই সবসময়, এবং কোভিডের পরে আপনি লক্ষ্য করে দেখবেন যে সব থেকে বেশি যে রেমিটেন্স গেছে এটা কিন্তু যুক্তরাষ্ট্র থেকে। তো আমাদের চা পাওয়া ছিল, আমরা দাবি করেছি। এই কিছুদিন আগেও উনি যখন সেপ্টেম্বরে আসেন, তখনও আমরা যে এনআরবি কানেক্ট যে কনফারেন্সটা হয়, সেখানেও আমরা বলেছি, আমরা পরিষ্কার বলেছি যে আমরা যদি ভোট দিতে পারি তাহলে নিতে পারি না কেন, পারবো না কেন। অর্থাৎ ভোট দেওয়ার অধিকারও আমরা চেয়েছি, সাথে সাথে নির্বাচনে অংশগ্রহণ করার কথা আমরা বলেছি। যাক, এটা নিয়ে বিতর্ক যদিও হচ্ছে, তারপরে অন্তত শুরু হোক, যে ভোট দেওয়ার বিষয়টা আগে ফাইনাল করি আমরা। তো আল্লাহর ইচ্ছা যে আমাদের প্রবাসের মানুষ এখান থেকেও ভোট দিয়েছে, আবার অনেকে দেশেও গেছে। ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন যে ভোটটা হবে একটা উৎসব মুখর পরিবেশে, আমরা তো সবাই আনন্দিত, প্রবাসের মানুষ আমরা আনন্দিত। যে কথা আপনি বললেন যে আমরা দীর্ঘদিন থেকেই কিন্তু একটা পূর্ণ গণতান্ত্রিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটুক, যেটা নির্বাচনের মাধ্যমেই সম্ভব। এভরিথিং ইজ অল রাইট। আমি আমাদের দেশটা সুন্দরভাবে গণতান্ত্রিক একটা চিন্তা চেতনার দিকে এগিয়ে যায়, এটা আমরা চিন্তা করি, আমি আশা করব। ভোটের আগে অনেক পক্ষই বলা বলি করেছেন যে ভোট হবে না, নানা রকম আশঙ্কা ঠেলে শেষমেশ এই ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। তো এটাকে কি আপনি অন্তর্বর্তী সরকারের সাফল্য হিসেবে দেখছেন, না রাজনৈতিক দলগুলো সহযোগিতাও এখানে ছিল? কিভাবে আপনারা এটা মূল্যায়ন করবেন? না, এটা তো ঠিকই। আপনার রাজনৈতিক যে অধিকার চর্চার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যদি সহযোগিতা না পাওয়া যায়, তাহলে আপনি রাজনীতি, আপনারাই বা রাজনীতি করবেন কার জন্যে, আর ভোটই বা কার কাছে চাবেন? সুতরাং অফকোর্স তাদের কোঅপারেশন ছিল। আপনি জানেন যে ওই যে ঐক্যমত্য নাকি একটা যেভাবে করা হয়েছিল, সেখানে তো সবাই গেছে এবং সবাই কমিটেড যে আমরা সাহায্য সহযোগিতা করব। ফলে এটা সম্ভব হয়েছে, আই মাস্ট সে দ্যাট। কিন্তু এটা আবার স্বীকার করতে হবে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের নিরাপত্তার সাথে যারা জড়িত আছে, আমাদের যারা প্রশাসনের সাথে জড়িত, মনে করেন আপনি ইউএনও বলেন, ডিসি বলেন, এসডিও ম্যাজিস্ট্রেট, যেখানে যারা প্রশাসনে জড়িত আছে, সচিবালয় থেকে, তাদের সার্বিক সহযোগিতার কিন্তু প্রয়োজন আছে। তা না হলে এত বড় কথা না, 19-20 কোটি মানুষের দেশ, সেখানে এত কোটি মানুষের ভোট নেওয়া, বিশেষ করে একদিনে, তারপরে হয়তো সকালে নেওয়া হলো, যেটা মনে হয় কিছুক্ষণের ভিতরেই শুরু হবে, এবং রাত্রি একটা পর্যায়ে এই ভোটটা গণনা করা হবে। তো সার্বিক সহযোগিতা যদি না থাকে, দেন ইট ইজ এ প্রবলেম। এবং সব দেশের এটা একটা ভেরি চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। আমার মনে হয় নির্বাচন কমিশন সুন্দর সফলভাবেই তারা এই নির্বাচনটার বৈতরণী পার করবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে ভোট হবে, কোনো রকম হাঙ্গামা কিছুই না হবে না। আমি দেখছি না, যদি কাল সকালে ভোট হয় তো আপনি দেখবেন যে না, একটু গোলমাল তো হবেই। আমরা এত কোটি মানুষ, দোষ দিলে তো হবে না, আমরা সবাই ভালো মানুষ। তো একটু ঝামেলার পরে যদি সবগুলো হয়ে যায়, ধরে 95% কেসে যদি আপনি সফল হন, তারই তো আপনার কাজ হয়ে গেল। পূর্ণাঙ্গ একটা দেশের যে কথা আপনি বলছেন যে দীর্ঘদিনের আমাদের আশা,
দেখেন 71 সালে স্বাধীনতার যুদ্ধে আমার এখনো মনে আছে, আপিল মাহমুদ ভাই আমার ফেভারিট, উনি একটা গান গাইতেন হারমোনিয়াম দিয়ে, খালি গলায় প্রায় বলা যায়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা শত ফুল ফোটাতে বিশ্বাস করি, এবং আমাদের দেশটা অত্যন্ত ভালো মানুষের দেশ। গোলমাল তো আছে সব জায়গায়, কিছু ভালো মানুষ সব দলেই তো কম বেশি আছে, তারপরে আমরা কিন্তু বেস্ট। আমরা বারবার কিন্তু এটা প্রমাণ করেছি। আমরা বিদেশে দেখেন আমাদের সাফল্য কি কম বলেন তো? আপনি আসছেন, একটা প্রফেশন ধরে রাখছেন, আমি এসে দীর্ঘদিন থেকে উদ্যাপনাই করছি, লেখাপড়ার লাইনেই থাকলাম ভাই সব। 1981-এ কলাম্বিয়া ইউনিভার্সিটিতে আমি আসছি, তারপর যে কত ইউনিভার্সিটি পড়লাম। তো দেখেন আমাদের সাফল্য, আমাদের রিক্সাওয়ালা, আমাদের ব্যবসায়ী, আমাদের অন্যান্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের এই মানুষগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাই দেন কত কষ্ট করে তারা। আমরা বলি না যে নিউ ইয়র্ক সিটিটা জেগে আছে বিশেষ করে আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাইদের কারণে। আমাদের হোটেল যারা কর্মচারী আছে খুবই পরিশ্রমী মানুষ। আমরা আমাদের জাতির জন্য দেশে এবং বিদেশে গর্বিত। নির্বাচনের আগে যে সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান দুই জোটের যে দুই প্রধান জনাব তারেক রহমান, তার বিএনপির পক্ষ থেকে তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে প্রবাসীদের জন্য তিনি একটি কার্ডের ব্যবস্থা করবেন, যেখানে বিমানবন্দর হয়রানি সহ নানান সুযোগ সুবিধা থাকবে, হয়রানি বন্ধ সহ নানান সুযোগ সুবিধা থাকবে। এবং অন্যদিকে জামায়াতের যে জোট প্রধান জনাব শফিকুর রহমান, তিনিও বলেছিলেন যে প্রবাসীদের নানাভাবে সুবিধা দেওয়া হবে। তার একটি কারণ, একটি বিষয় উনি বর্ণনা করেছিলেন এভাবে যে সারা পৃথিবীতে বাংলাদেশের যত দূতাবাসগুলো আছে সেখানে প্রবাসীদের মধ্য থেকে উনি কিংবা ওনার দল, ওনার জোট একজন করে প্রতিনিধি নির্বাচন করবেন, যারা সমন্বয় করে প্রবাসীদের সুখ দুঃখ দেখবেন। তো এই যে প্রবাসীদের নির্বাচনের আগে যে প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, সেটি আপনি প্রবাসী হিসেবে কিভাবে দেখছেন? আমি দুটো বক্তৃতায় শুনেছি, আপনি যে উল্লেখ যেভাবে করলেন। তারেক রহমান অত্যন্ত ভদ্র মানুষ, সুন্দর বক্তৃতা দিয়েছেন। আর অন্যান্য ব্যাখ্যা আছে, তার ইশতেহার যেগুলো হয়েছে সুন্দর। উনি আগে থেকেই 31 দফা, বিএনপির যেটা 31 দফা, বেসিক্যালি এই জিনিসগুলো আলোচনা হয় না কেন আমি জানি না। আজকে যে সংস্কার হয়েছে অনেকগুলো কিন্তু উনি বহু আগেই কিন্তু কভার করেছেন, এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই ক্রেডিটটা আপনাকে দিতে হবে। অন দি আদার হ্যান্ড যদি আপনি আসেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সে ভদ্র মানুষ, সুন্দর কথাবার্তা তিনি বলেছেন। আপনি যে প্রসঙ্গ তুললেন যে প্রবাসের এম্বাসিতে একটা ভলেন্টিয়ারের কথা বলছে বোধহয়, তাই তো? স্বেচ্ছাসেবক একটা ভলেন্টিয়ার উনি নির্বাচন করে দিবেন সব দেশে। পাশাপাশি এমনও বলেছেন যে সংসদের সাথে কিভাবে প্রবাসীদের সরাসরি যুক্ত করা যায় সেই বিষয়ে উনি উদ্যোগ নেবেন। এক্সিলেন্ট, আমরা এগুলো সব স্বাগত জানাই। এই কারণে দেখেন, এই আগে আমি তো এদেশে বহুদিন 1981-এ, যেটা আমি বলছিলাম যে আমি কলাম্বিয়া ইউনিভার্সিটি আসছি, এবং তারপর থেকেই কত যে অ্যাম্বাসেডার, কত যে কনসাল জেনারেল আমি দেখেছি, এরা মনে হতো এটা আইল্যান্ডে বাস করে। আপনি গেছেন, আপনার একটু সেবা করেছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু যে কথাটা যে প্রবাসের মানুষরা যদি তাদের সাথে মিলেমিশে কাজ করে, আপনার সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান হতে পারে, সবাই মিলে হোক, তাই না? আমি কিছুদিন আগেও আমি গিয়েছি আমাদের এখানে যে কনসাল জেনারেল, ভালো মানুষ, ভদ্র মানুষ, আমাদের জানাশোনা, কিন্তু দেখলাম আমাদের বিজয় দিবসে একটা কবিতা পড়া হয়েছে, অথচ আপনি জানেন প্রবাসে কত সুন্দর ভালো কবিতা, আপনি আমার থেকে বেশি খবর রাখেন, এদেরকে পুরো একটা গ্রুপ দেওয়া যেত, আমরা পাইনি। আমরা আলোচনার ক্ষেত্রেও দেখেছি যে আমাদের এত সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কবি, বুদ্ধিজীবী প্রবাসে আছে, আসলে কাউকে ডাকা হয় না। আমার নিজের খুব বোরিং লেগেছে, বারবার মনে হয়েছে যে প্রতিবাদ করি, কিন্তু আমি ভাই কোনো অনুষ্ঠান ভবনটলির জন্য দায়িত্ব নিতে পারবো না। অনেক কথা ছিল, কিন্তু ওরা যে বক্তৃতা দিয়েছে আমরা শুনে চলে আসছি। আপনি কোনো ক্রমেই বলতে পারবেন না যে আমি তোমার থেকে বেশি বুঝি, তুমি আমার থেকে কম বোঝো না। এটা বাংলাদেশের মানুষের জন্য, আমার দরিদ্র কৃষক, শ্রমিক, যেমন তার লাউ বিক্রেতা, মুরগি বিক্রেতা, ডিম বিক্রেতা, তাদের যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার আপনার কমিটমেন্ট আমরা দেখতে চাই। আই এম দ্য ওয়ান, অনলি ওয়ান। এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা আসতে হলে কি করতে হবে? যে ইয়ং জেনারেশন যারা, জেনজি বলেন আপনি, বা তরুণ প্রজন্ম বলেন, বা আমাদের বর্তমান যারা, এই ভোটেও কিন্তু 4.5 কোটি ভোটার তারা, আপনি তাদের মতামতকে
মতামতকে আপনি রেসপেক্ট করবেন, বিকজ দিস কান্ট্রি বিলংস টু দেম। ওই যে আমার বন্ধু লিখেছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, হেলাল হাফিজ আমার বন্ধু মানুষ। তো আমার বয়স 17.5 বছর ছিল, আমি কাঁধে বন্দুক নিয়েছি, লড়াই করেছি 71 সালে। এই মুক্তিযোদ্ধা যারা, যে শহীদ যারা, তাদেরকে অবশ্যই আমাদের রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধা দিতে হবে, কারণ উইদাউট এনি ফাউন্ডেশন আপনি কোনো বিল্ডিং তৈরি করতে পারবেন না। সুতরাং আমার সৌভাগ্য যে আমি যে আগস্টের যে বিপ্লব, তার আগে থেকেই কিন্তু আমি খুবই ভোকাল যে টকশোতে প্রবাস থেকে যা করার দরকার, এমনকি রাস্তাঘাটে যেখানে যা করার দরকার, আমি কিন্তু ওই যে একজন ইকোনমিস্ট হিসেবে, একজন প্রফেসর হিসেবে ঘরে বসে থাকলাম আর থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, ওর ভিতরে আমি কখনো ছিলাম না। কারণ আমরা দেশটা স্বাধীন করেছি, সেই পাকিস্তান আমল থেকে, হাই স্কুল থেকে আমরা রাজনীতি করেছি। সুতরাং এখনকার যে প্রজন্ম যারা দেশকে ভালোবাসে, আপনি এই কথা বলতে পারবেন না যে তুমি কেন রাজনীতি করবা, তুমি কেন আসলে, তোমার কি প্রয়োজন ছিল। নো নো নো, দ্যাট ইজ রং। ওই পলিটিক্সটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা বলবো মোস্ট ওয়েলকাম, তোমরাই তো দেশের ভবিষ্যৎ, এই দেশটাকে গর্ব তো তোমরা। আমরা ফিনিশড, উই ডিড আওয়ার জব। একটা মানুষ কতবার লড়াই করতে পারে ভাই? আমি তো 2 বার করছি, আমি তো দেশেই যাইনি অনেক দিন, প্রায় 12 বছর। কারণ আমি তো পলিটিক্স করি না, আমি বেসিক্যালি ইকোনমিস্ট, এবং অর্থনৈতিক দিক নির্দেশনার ক্ষেত্রে আমি চেষ্টা করি, আমি গভর্নমেন্টকে সাহায্য করছি। আব্দুল মাহমুদ মহিত সাহেবকেও অনেক সেমিনারের কথা বলেছি। আমি এখান থেকে অংশগ্রহণ করছি বাজেট বক্তৃতায়, এনটিভি ভবনে যেটা হয়েছিল। তো আমরা তো চাই দেশ ভালো হোক, মত আপনার যাই থাক সেটা আপনার, কিন্তু মিশন আমাদের দেশকে ভালোবাসার, দেশপ্রেমের যে জিনিসটা, এগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। উই হ্যাভ টু ব্রিং ইট ব্যাক ইনটু আওয়ার সিলেবাস, অল ইউনিভার্সিটিস, অল কলেজেস, ইন আওয়ার এডুকেশন। দেশকে ভালোবাসতে হবে, তারপরে মত আপনার থাকবে না কেন? আমি যদি একাই বাহাদুর হই, একাই মত হয়, তাহলে দুনিয়ার এই 20 কোটি মানুষের তৈরি করার কোনো বাংলাদেশের দরকার ছিল? আরে ভাই, ওটা তো সহ্য করতে হবে, কিন্তু সহ্য ক্ষমতা তৈরি করতে হলেও তো একটা ট্রেনিং লাগে। আমি আশা করব যে এই নির্বাচনের মাধ্যমে এর ভিতরে আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো। উই হোপ ফর দি বেস্ট। দিস ইজ আওয়ার প্রমিস ল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার প্রমিস ল্যান্ড। আমরা দেশে থাকি, বিদেশে থাকি, যেখানে থাকি, এই দেশটাকে ভালোবাসার অধিকার। কারণ হুব্বাল ওয়াতান মিনাল ইমান। আমার যদি দেশের সাথে বেইমানি করি, যে কোনো দেশের ভিতর থেকে বাইরে থেকে, আমি কিন্তু প্র্যাকটিক্যালি একটা ইমানদারহীন মানুষ, ওই যেটা কথা বলে। সো আমাদের সবাইকে দেশটাকে ভালোবাসতে হবে। এবার ভোটের পাশাপাশি আপনি একদিকে সংসদ সদস্য নির্বাচন করছেন, অন্যদিকে আপনি হা ভোট না ভোটের একটি বিষয় রয়েছে। তো আপনি কি মনে করেন যে অনেকগুলো সংস্কারের বিষয় এখানে আছে? আপনিও বললেন যে দূতাবাসগুলিতেও সংস্কার দরকার, আপনার কথা এরকমই মনে হয়েছে আমার। তো আপনার কি প্রত্যাশা যে এইবার ভোটে কি হা জয়যুক্ত হবে, না জয়যুক্ত হবে, কিংবা কি হওয়া উচিত আপনার মনে? আমি নিজে পার্সোনালি, যেহেতু আমরা সব জাতীয় স্বার্থে সব আন্দোলনে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ ছিলাম সবসময়, আমি মনে করি হ্যাঁ ভোটকে দেওয়ার অর্থ হলো এই যে আপনি দেশপ্রেমিক মানুষ, আপনি পুরনো বাস্তবতার চিন্তা ভাবনা সিন্স 1971 আমরা যা করছি তার বাইরে আমরা বেরিয়ে এসে নতুন বাংলাদেশ গড়তে চাই, এইটা হলো হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আপনি পরিবর্তন নিয়ে আসেন, দেন উই মাস্ট নিড এ ব্যালেন্স অফ পাওয়ার, অ্যান্ড দ্যাট পাওয়ার এখনই এটা সেপারেটেড হতে হবে। প্রেসিডেন্টের দায়িত্ব কী হবে তার ইচ্ছা মতো উনি করতে পারবেন না, অথবা বিভিন্ন ইউনিভার্সিটি সমাবর্তনে যে নিজের ওয়াইফকে নিয়ে যোগ ঠাট্টা, এটা করার প্রয়োজন নাই তো। আপনি চ্যান্সেলর অফ দি ইউনিভার্সিটি, তাই তো? তাহলে আপনার কাছ থেকে আমাদের শিক্ষার প্রয়োজন আছে। আচ্ছা, এদিকে আপনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো উনি বলতে পারবেন না যে এটা, সেটা একটা সেপারেশন অফ পাওয়ারের কথা বলা হয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকার, আমার মনে হয় এটা খুব ভালো। আমাদের দেশটা ছোট, আমরা দ্রুত এগিয়ে যেতে চাই। দেখেন, এখানে আমরা কিন্তু একটা অর্থনীতির কথা বলতে, মধ্য আয়ের দেশ হিসেবে এই বছরের বোধহয় শেষ ভাগে আমরা ইন্টারিং করার কথা ছিল, যেটার আমরা বিরোধিতা করছি একজন ইকোনমিস্ট হিসেবে। কারণ আমরা যদি মধ্য আয়ের দেশে যাই, দেন উই আর লুজিং অ্যাকচুয়ালি $570 কোটি পার ইয়ার। এবার আপনি হিসাব করে দেখেন কে যান। আর যদি না যাই, দেন আই উইল গেট দি বেনিফিট। সুতরাং আমি মনে করি যে মধ্যবর্তী দেশে উন্নয়নের জন্য এই যে খায়েশটা বাদ রাখা ভালো।
অভিলাষ থাকা ভালো, ইচ্ছে থাকা ভালো, হয়তো আমরা একদিন যাব, কিন্তু আপাতত না নিয়ে আগে আপনি এলডিসির ভিতরে যেটা আমরা আছি, নিম্ন মধ্যবিত্ত দেশে, যে এটাতে থেকে আমাদেরকে কনসলিডেট করতে হবে। বিশেষ করে আফটার অল দিস ডিভাস্টেশন, অল দি হত্যাকাণ্ড, ধ্বংসের পরে অর্থনীতির কথা আপনি বলবেন, এখন মোটামুটি আমরা একটা স্টেবিলাইজ পর্যায়ে আছি, কিন্তু বাট উই আর লুজিং। কিন্তু আমাদের ইনফ্লেশনটা কিছুটা কমেছে, কিন্তু খুব বেশি কমেনি। জিডিপি গ্রোথের দিক দিয়েও যদি আপনি তাকান, তারও আমরা দেখছি আমাদের লোনের বোঝা বেশি। আমাদের কুইক রেন্টালের সেই বিষয় যে ফকরা, যেটা নিয়ে আমরা বহু রকম কথাবার্তা বলেছি, আদানির যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা, যেখানে 70 কোটি টাকা আমরা দিচ্ছি। নির্বাচিত সরকার আমি মনে করি অবশ্যই 117টা চুক্তি অ্যান্ড মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আপনি জানেন এমইউ যেটা আমরা বলি, এই প্রত্যেকটা জিনিস পার্লামেন্টে আলাপ করতে হবে। এবং পার্লামেন্টে হবে যে স্পিকার, ডেপুটি স্পিকারের একটা সেপারেশন অফ পাওয়ার আছে, হিয়ারিং কমিটি যেগুলো আছে, প্রধান যে থাকবে তার সহকারী কারা থাকবে, সব কিছু নিয়ে আমরা সুন্দর দেখতে চাই ভাই দেশটা। এবারের যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে অনেক প্রবাসীরা বিদেশের আরাম আয়েশের জীবন ছেড়ে তারা মানুষের সেবা করার জন্য দেশে গিয়েছেন এবং তারা নির্বাচনে লড়াই করছেন। একজন প্রবাসী হিসেবে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমার একটা বিষয় আছে, কিন্তু আমি একটা জিনিস শোনেন, দেশে হোক বিদেশে হোক, রাজনীতি যখন আপনি আসবেন, আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি বলেন যে আমি দেশ সেবা করব, সমাজ সেবা করব। মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে সমাজ সেবার জন্য ডাকিনি, আমি দেশ সেবার কথা আপনাকে বলিনি। কিন্তু ওয়াই ইউ আর হিয়ার, হোয়াট ইজ ইউর ব্যাকগ্রাউন্ড, আপনি কি আদৌ কিছু করেছেন কিনা? আপনি প্রবাসে আছেন, আরাম আয়েসে আনন্দে আছেন, জনগণের অধিকার নিয়ে কোনোদিন কথাও বলেননি, মাঠেও নামেননি। আপনি একাডেমিক বড় পিএইচডি ডক্টরেট হয়েছেন, তা কি হয়েছে আবার? আপনার 10টা বই আছে, তাতে আমার কি আছে? আমার বইও দেশে দুনিয়াতে পড়ানো হয়। কিন্তু আপনি যদি দেশের মানুষের স্বার্থে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সাহায্য না করেন, কখনো যাননি, আপনার গ্রামের কোনো মানুষকে আপনি উপকার করেননি, ওয়াই ইউ আর হিয়ার? এটা অনেক প্রশ্ন তুলেছে মানুষ, যে প্রবাস থেকে কেন 2টি নাগরিক এটা সেটা তারা এখানে আসছে কেন? আই অ্যাগ্রি উইথ দেম। কিন্তু অনেকেই কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, তখন কিন্তু অনেকেই প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করেছে। আমরা যে কথা বলি, আমরা টক শো করি, যখন দেশের ভিতরে কোনো মানুষ করতে না, আমি তো বহুদিন এই টক শো বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আমি করি, তখন তারা বলতে যে আপনারা কিন্তু আমাদের ভরসা, যে আপনারা যে কথাগুলো প্রবাস থেকে বলতে পারেন, যে সাহস শক্তি দিয়ে বলতে পারেন, আমরা কিন্তু দেশের ভিতরে বললে করলে খতম, তো আপনারা চালিয়ে যান। আমরা এটা করেছি, কিন্তু অনেকেই আছে, কতজনের নাম বলবেন? পত্রপত্রিকাগুলো, আমাদের প্রবাসের পত্রিকাগুলোকে আপনি একেবারে অবজ্ঞা করবেন না, তারাও সঠিক সংবাদগুলো প্রকাশ করেছে। আপনাদের চ্যানেল আই, আপনারা অনেক কিছু কাজ করেছে দেশে এবং বিদেশে। আমার কথা হচ্ছে যে জিনিসটা সুন্দর, সত্য, কল্যাণময়, সেগুলো আপনি করবেন। প্রবাস থেকে তো আপনারা অনেক কাজ করছেন না, কত কষ্ট করছেন, যেটা বাংলাদেশের চ্যানেল আয়ের অন্য লোকেরা এত কষ্ট করে না, যেটা আপনারা এখানে করছে। আই নো ইট পার্সোনালি, কারণ আমি তো সংবাদপত্র জগতেরই মানুষ ছিলাম। তো সেই জিনিসগুলো আমরা কন্টিনিউ করব। শেষ প্রশ্ন করব আপনাকে, নতুন যিনি প্রধানমন্ত্রী হতে যাবেন, রাষ্ট্রপ্রধান হতে যাবেন, তার রাজনৈতিক চ্যালেঞ্জ তো দেশের ভিতরে থাকবেই, কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং পররাষ্ট্র চ্যালেঞ্জটা কি বলে আপনি? এটা সুন্দর প্রশ্ন আপনি করেছেন। পররাষ্ট্র বিষয়ে মূল বিষয়টা হলো কি জানেন, কোনো রাষ্ট্রের সাথে চিরস্থায়ী বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই। আমি বলতেই পারবো না যে উনি আমার বন্ধু, আমার স্বার্থে। এ ব্যাপারে ম্যাডাম খালেদা জিয়া বলছেন, যখন তাকে বলা হলো যে ম্যাডাম আপনি ভারতের বিরুদ্ধে বলছেন, কয়েকদিন আমি ভারতের বিরুদ্ধে বলছি না, তো আমি বাংলাদেশের সপক্ষে বলতে যে যদি কোনো কথা ভারতের এগেনস্টে যাইতে যাবে, আমি মনে হয় এটা প্রকৃত দেশপ্রেমের কথা। পররাষ্ট্রনীতিতে আমরা ভারতের জনগণের সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক নাই রে ভাই। আমরা তো বলি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আপনার কালার আমার কালার এক না, আমরা মা বোনের শাড়িগুলো এক না, আমরা বাচ্চাদের কত কষ্ট করে লালন পালন করি। একটা গ্রামের মেয়ে যে স্বপ্ন দেখে বাংলাদেশের, সেই মা যদি ইয়েতে থাকে ইন্ডিয়া থেকে, সে এই স্বপ্ন দেখবে না? আপনার পাকিস্তানের একটা কুড়ে ঘর থেকে এই স্বপ্ন দেখতে পারে না? আমরা তো একটা সুন্দর আপনি নেশন স্টেট প্রত্যেকেই। তো এখানে আমি কোনো গোলমাল দেখছি না। গোলমাল হচ্ছে নেতাদের ভিতরে, তাদের বাহাদুরির ভিতরে। আপনি যদি ভারতের উন্নয়ন হলে আমরা খুশি হব না? ভারত যদি কালকে কথার কথা যেসব আন্তর্জাতিক পত্রিকায় শুনি
আমাদের বহু রকম কথাবার্তা শুনি। ভারতের ক্ষতি হলে আমরা কি আনন্দ পাবো? বা পাকিস্তান ধ্বংস হয়ে গেলে আমার আনন্দ হওয়ার কিছু আছে? বা বাংলাদেশ নষ্ট হয়ে গেলে পয়ে গেলাম, এটা টোটালি ননসেন্স। এটা আমাদের প্রজ্ঞার অভাব। আমরা চাবো নতুন যে সরকার আসবে, আমি আশা করি, আই হোপ ফর দি বেস্ট, যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ভদ্র মানুষ, ভদ্র ফ্যামিলির মানুষ। তিনি যে কথাগুলো বলছেন অত্যন্ত দরদ ভরা, এবং তিনি যদি হন তাহলে আমরা আশা করব যে তিনি ঠিক যা বলেছেন, নির্বাচনের মাঠে যা বলেছেন সেটা তিনি পালন করবেন। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, একটা এতিম মানুষ। কিন্তু দেখেন, তার আম্মা বোধহয় 40 দিন হয়েছে বলে আমার মনে হয় না যে ইন্তেকাল করেছেন। তিনি মাঠে আসছেন, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমার চোখে দেখা যায়, ক্ষমার চোখে দেখতে পারি আমরা। সুন্দর কথা বলেছেন, সুন্দর কথা বলছেন। আমি তো অনেক চিল্লাফিল্লা করে কথা বলছি ভাই। আমি তো তারেক রহমানকে দেখি অত্যন্ত আমার থেকে ভদ্র মানুষ, যে এত সুন্দরভাবে কিভাবে উনি ব্যাখ্যা করেন। বাই দ্য ওয়ে, উনি যেদিন লন্ডন থেকে আসছেন, আপনি ভাই আপনি জানেন, আমরা নিউ ইয়র্ক থেকে যে আমার 1 সপ্তাহ লাগে ওই প্লেনের ঝাঁকুনি এখানে ঘুমটুম, ও তো পরের দিনই মাঠে নেমে গেছে। আপনি তাকে দয়া করে একটু প্রশংসা করবেন। আমিরে জামাত, এখানে জামাতের কথা হয়তো আপনি বলবেন যে জামাত কিন্তু আর আগের জামাত তো নাই, যেখানে অলি ভাই আসছেন, যিনি সেকেন্ড ইন কমান্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন উই রিভোল্ট আমরা বলি, ডান পাশে তার ছিলেন কর্নেল অলি ভাই, অলি আহমদ। নট অনলি দ্যাট, অলি ভাই মুক্তিযোদ্ধাই শুধু না, তিনি কিন্তু যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খন্দকার মোশতাকের কাছ থেকে ক্ষমতা পান, সেনাবাহিনীতে প্রথম যে লোককে ডেকে নিয়ে আসেন সেটা ছিলেন কর্নেল অলি। উনি কিন্তু কর্নেল, ওনার ফুল ফ্লেজ কেরিয়ার ছিল। জিয়া রহমান বলল যে কর্নেল তুমি না আসলে, অলি না আসলে আমি কার্নে লড়াই করব, তোমার দরকার আছে। উনি অত্যন্ত আদর করে কর্নেল অলি আহমদের নিয়েছিলেন। কথা বলছিলাম লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসরের সঙ্গে। তিনি আজকে যে ভোট গ্রহণ শুরু হচ্ছে তার নানা দিক নিয়ে কথা বললেন। সর্বশেষ যে ভাষণ 2 প্রধান জোট প্রধান দিয়েছেন, তারা একটি সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা করেছেন। আমাদেরও সেই আশাবাদ থাকবে যে একটি সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে যেন বাংলাদেশি মানুষ ভোট দিতে পারে। সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।